This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, বিকেল ৫টা শুরু করছি আজকের পাঁচ কথা। আর পাঁচ কথা মানেই এখনো পর্যন্ত যা যা ঘটে গেছে তার মধ্যে থেকে ছাড়াই বাছাই করে সেরা খবর নিয়ে আসি আপনাদের জন্য। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। আর শুরুতেই আজ পাঁচ কথায় অবশ্যই জলের দুর্ভোগের ছবি। দুর্যোগ কেন, দুর্ভোগ কেন, তার কারণ কলকাতায় ক্লাউড বার্স্ট। আর এই জমা জলে দুর্ভোগের মধ্যেই বিপজ্জনক ছবিও আমরা দেখতে পেলাম। দেখাবো আপনাদের উল্টোডাঙায় বাদুর ঝোলা বাস। কারণ আজ রীতিমতো সত্যি যাদের বেরোতেই হয়েছে রাস্তায়, যাদের গন্তব্যে পৌঁছতেই হয়েছে, তাদের রীতিমতো জীবনের ঝুঁকি নিতে হয়েছে। এবং আজ বাস অনেক কিছুই মানে যানবাহন অনেকটাই কম। এবার এই ছবিটা দেখুন, বাদুর ঝোলা বাস থেকে জলে পড়ে গেলেন এক যাত্রী। দুই বাসের ফাঁকে পড়ে কোনো ক্রমে প্রাণে রক্ষা। হাড় হিম করা, ভয়ঙ্কর হাড় হিম করা এই ছবি TV9 বাংলার ক্যামেরায় ধরা পড়েছে। দেখুন যাচ্ছে, দেখুন আরেকটা বাস প্রায় গায়ে গায়ে, একদমই খানিক রেশারেশি করার মতোই অবস্থা। ধাক্কা লেগে পড়ে গেলেন ওই ব্যক্তি, দুটো বাসের মাঝখানে একদম পড়ে গেলেন, মানে চিরে চাপটা হয়ে যাওয়ার জোগাড়। কিন্তু অল্পের জন্য রক্ষা পেয়েছেন, বরাত জোরে রক্ষা পেয়েছেন এই ব্যক্তি। সিজার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি বলবেন। সিজার, দেখো এটা কি রেশারেশির কথা বলো? মানে একটা বাস একেবারে গা দিয়ে যাচ্ছে এবং বাদুর ঝোলা ভিড়, একজন ওই বাসের ধাক্কায় পড়ে গেলেন, মানে এটা চিরেচাপটা হয়ে যাওয়ার মতো অবস্থা। একদমই এই রকমই ভোগান্তির শিকার হয়েছে মানুষকে, কার্যত প্রাণের ঝুঁকি নিয়ে প্রাণ হাতে করে আজকে যাতায়াত করতে হয়েছে। একদিকে কোমর সমান জল, যে জায়গার ছবিতে দেখা যাচ্ছে সেটা হচ্ছে উল্টোডাঙা, বিধাননগর স্টেশন থেকে বেরিয়ে যে রাস্তাটা ভিআইপি রোডের দিকে উঠছে, সেই রাস্তাতে কোমর সমান জল, উল্টো দিকে হাটকোর দিকে রাস্তাতেও জল। এইটা ভিআইপির দিকে যখন 211 নম্বর রুটে বেসরকারি বাসটি যাচ্ছে সেইটাতেও বাদুর ঝোলা অবস্থা। এবং তখন আরেকটি বাসের পাশ দিয়ে যাওয়ার সময় এইভাবেই এই ঝুলতে ঝুলতে মানুষ কিন্তু পড়ে গেলেন, হাত পিছলে পড়ে গেলেন। এবং এই সময় দেখা যাচ্ছিল যে অন্তত বাসের দুটো স্টেপ, পাদানির দুটো স্টেপ কিন্তু জলের তলায় চলে গেছে। আর সেই অবস্থায় যখন মানুষ ঝুলছে, স্বভাবতই তাদের পা পিছলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যেও বাসটি বেপরোয়া গতিতে ওভারটেক করে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। মানে খুব সৌভাগ্যক্রমে সেই যাত্রী বড়সড় কোনো আঘাত লাগেনি, যাত্রী প্রাণে বেঁচে গেছেন। কিন্তু এটা কিন্তু আজকে শহর কলকাতার বিভিন্ন প্রান্তের এটা ছবি। আজকে এইরকমই ভোগান্তির শিকার হয়েছেন শহরের বিভিন্ন জায়গায় মানুষ। একে রাস্তায় বাস খুব কম, কোমর সমান জল বিভিন্ন জায়গায়, সেই জল ঠেলে মানুষকে এগিয়ে যেতে হয়েছে। এবং বাসের সংখ্যা অপ্রতুল হওয়ায় কর্মক্ষেত্রে পৌঁছানোর তাড়া থাকায় মানুষকে এভাবেই ঝুলে ঝুলে বাদুর ঝোলা অবস্থাতে যেতে হয়েছে। সিজার, তোমাকে ধন্যবাদ। দেখুন সেই ছবিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, কি ভয়ঙ্কর একটা ছবি যে এরকম কোমর সমান জল, চারপাশে জল, যেখানে পা সত্যিই পিছলে যেতেই পারে, ঠিক সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে ওভারটেক করছে আরেকটা বাস, বাদুর ঝোলা ভিড়, এবং সেখানে আরেকটা বাসে ধাক্কায় একজন দুটো বাসের পুরোপুরি মাঝখানে, অল্পের জন্য রক্ষা। এবার মেট্রোর কথা বলি। সকাল গড়িয়ে বিকেল, মেট্রোর আদি লাইনে এখনো পর্যন্ত স্বাভাবিক হলো না পরিষেবা। মহানায়ক উত্তম কুমার এবং রবীন্দ্র সরোবরের মাঝে বিভিন্ন জায়গায় লাইনে জমা জল বের করার কাজ চলছে। ধর্মতলা মেট্রো স্টেশন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়। এখন কি অবস্থা, এতটা সময় কেন লাগছে, কি বলছে মেট্রো কর্তৃপক্ষ? দেখো, মহানায়ক উত্তম কুমার থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত এই দুটি স্টেশনের মাঝে বেশ কিছু জায়গাতে মেট্রোর লাইনের উপরে জমা জল রয়েছে এবং সেই জল বের করার জন্য যে কাজ, সেই কাজ কিন্তু যুদ্ধকালীন তৎপরতাতে চলছে। এবং কিছু সময় আগে পর্যন্ত আমরা যখন মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি, তারা কিন্তু যেটা স্পষ্টভাবে জানাচ্ছেন এখনও পর্যন্ত সেই কাজ সম্পূর্ণরূপে শেষ হয়নি। আর যার দরুন সম্পূর্ণ এই ব্লু লাইন, অর্থাৎ পুরনো যে মেট্রোর লাইন রয়েছে, অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে পুরোটা কিন্তু মেট্রো চালানো সম্ভব হচ্ছে না। আর যেহেতু এই যে রবীন্দ্র সরোবর এবং মহানায়ক উত্তম কুমারের মাঝে লাইনে জল রয়েছে, তার দরুন একদিকে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত আপ এবং ডাউন দুদিকে মেট্রো চালানো হচ্ছে, এবং অন্যদিকে মহানায়ক উত্তম কুমারের পরবর্তীতে অর্থাৎ শহীদ ক্ষুদিরাম থেকে নেতাজি পর্যন্ত আপ এবং ডাউন দুদিকে মেট্রো চলাচল করছে। তবে একদিকে গতকাল রাত থেকে যে একটানা বৃষ্টি, তাতে শহর কলকাতার বিভিন্ন প্রান্তের যে জলমগ্ন ছবি বা জল যন্ত্রণার যে ছবি সামনে উঠে এসছে, তাতে রাস্তায় বেরিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ, তাদেরকে কিন্তু চূড়ান্ত হয়রানির মুখোমুখি হতে হয়েছে। তার পাশাপাশি এই ব্লু লাইন অর্থাৎ পুরনো মেট্রোর লাইনে এই জল জমার কারণে কিন্তু মেট্রো পরিষেবা
পরিষেবা সম্পূর্ণরূপে স্বাভাবিক না থাকায় মাঝের বেশ খানিকটা অংশে মেট্রো চলছে, কিন্তু তাতেও কিন্তু সাধারণ মানুষকে হয়রানি হতে হচ্ছে। অনেকে ধর্মতলা বা পার্ক স্ট্রিট বা ময়দানের মতন স্টেশনে নেমে নিজেদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। তবে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে মাঝে মধ্যেই প্রত্যেকটি স্টেশনে কিন্তু মাইকিং করা হচ্ছে এবং অ্যানাউন্সমেন্টের মাধ্যমে যারা যাত্রীরা নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য মেট্রোতে যাচ্ছেন তাদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। তবে হয়রানির কিন্তু একটা ছবি রয়েছে। তবে এখনো পর্যন্ত মেট্রো চলাচল সম্পূর্ণরূপে স্বাভাবিক নয়, যতক্ষণ না পর্যন্ত জল পরিকরার কাজ শেষ হচ্ছে। তবে জল আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ এখনো পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক নয় মেট্রো পরিষেবা। আর এবার এই শহরে বেনজির যে দুর্ভোগের ছবি, তাতে হাসপাতালের অবস্থার ছবিও ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। জল থই থই একেবারে হাসপাতাল, এসএসকেএম হোক, আরজি কর, ন্যাশনাল কলকাতা মেডিকেল সহ একাধিক হাসপাতালের সামনে জল, ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এই মুহূর্তে কি পরিস্থিতি? সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। কলকাতা মেডিকেলে এই মুহূর্তে সৌরভ রয়েছে। সৌরভ, কলকাতা মেডিকেলের এখনকার ছবিটা কি? স্বাভাবিক হয়েছে পরিস্থিতি? মঞ্জিরা ছবিটাই বলে দিচ্ছে ছবিটা কি। বিকেল 5টা ঘড়ির কাঁটায় এখনো পর্যন্ত সেন্ট্রাল এভিনিউ সংলগ্ন কলকাতা মেডিকেল কলেজের স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন চত্বর নদীর আকার থেকে বেরোতে পারেনি। থই থই করছে চারদিকে জল, কোথাও হাঁটুর ওপরে জল, কোথাও জল হাঁটুর আরও ওপরের দিকে উঠে গিয়েছে। এবং তার মধ্যেই রোগীর পরিজনেরা যারা বাধ্য হচ্ছেন সেন্ট্রাল যেহেতু এখানে সেন্ট্রাল ল্যাব রয়েছে, সেই সেন্ট্রাল ল্যাবে সেখানে স্যাম্পেল দেওয়ার প্রয়োজন রয়েছে, সেই সমস্ত সেন্ট্রাল ল্যাবে তারা আসতে বাধ্য হচ্ছেন। আর যত তুমি এগোবে তত কিন্তু ভয় ধরবে, তার কারণ জল ক্রমশ বাড়ছে। যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে সকাল থেকে যা পরিস্থিতি, তারপরেও এই যে ছবিটা এখনও বিকেল 5টাতে বদলায়নি, তার একটা বড় কারণ যে এই নিকাশি নালা, সেই নিকাশি নালার জল এখনো পর্যন্ত নামেনি। যতক্ষণ না পর্যন্ত সেন্ট্রাল এভিনিউ নিকাশি নালার জল, তার জলস্তর কমছে, ততক্ষণ পর্যন্ত এই জল যন্ত্রণা থেকে মেডিকেল কলেজ মুক্ত হতে পারবে না। অর্থাৎ এই জল ঠেলেই রোগীর পরিজনকে তাদেরকে রোগীর কাছে যেতে হবে। যদি এমার্জেন্সি কোনো রোগীর পরিস্থিতি থাকে, তারা এই জল ঢেলেই তাকে চিকিৎসার জন্য আসতে হবে। এবং সর্বোপরি তারা বলছেন এই যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একের পর এক মৃত্যুর খবর, তারা বলছেন এই জলের মধ্যে কোথায় বিপজ্জনক অবস্থায় তারপরে রয়েছে সেটাও তো তাদের জানা নেই। কিছুক্ষণ আগে একটি অক্সিজেন সিলিন্ডারের গাড়ি, সেই অক্সিজেন, এটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার রাখা রয়েছে এই কোলাপসিবল গেটটার ভেতরে, একের পর এক সিলিন্ডার রাখা রয়েছে, সেইগুলোও কিন্তু জলের মধ্যে রয়েছে। ফলে সব মিলিয়ে বিকেল 5টাতেও কলকাতা মেডিকেল কলেজের স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন চত্বরের যা ছবি, সেই ছবিটি কিন্তু বোঝা যাচ্ছে যে রাতের বৃষ্টির যে ট্রমা, সেই ট্রমা থেকে এখনো বেরিয়ে উঠতে পারেনি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন। মঞ্জিরা। সৌরভ, আপাতত তোমাকে ধন্যবাদ। ট্রপিক্যাল মেডিসিনে এই মুহূর্তে সৌরভ এই মুহূর্তের বিকেল 5টার যে ছবিটা, সেই ছবিটা তুলে ধরছিলেন। এবার এসএসকেএম এ সেখানের ছবিটা কিরকম ছিল দেখাবো আপনাদের। এসএসকেএম এর যা পরিস্থিতি, রাতভর বৃষ্টির জেরে এখানে কার্ডিওলজি, এই যে কার্ডিওলজি ব্লকের সামনে আমরা এখন রয়েছি, কার্ডিওলজি, গাইনি, রোলান রস বিল্ডিং, সিটিভিএস, সেই সব জায়গায় আবার জল বাড়তে শুরু করেছে, কারণ আবার বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টি শুরুর সঙ্গে সঙ্গে জল বাড়তে শুরু করেছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একটু কথা বলছিলাম, তারা জানাচ্ছিলেন যে স্ত্রীরোগ বিভাগে পাম্প চালিয়ে তারা চেষ্টা করছিলেন যে তাতে স্ত্রীরোগ বিভাগের জলটা বার করানো যায়, কিন্তু সেই প্রচেষ্টা সফল হয়নি। গঙ্গার জল হু করে এইখান দিয়ে সেটা আবার এসএসকেএম এ ঢুকছে। তারা বলছেন কার্যত তারা ত্রিফলা পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছেন। পরিস্থিতি খুবই খারাপ, কারণ এরকম অবস্থা সত্যিকারের ভাবা যায় না। অনেকটা জল, আমরা তো বাসে আসতেও পারছিলাম, রাস্তাতেও অনেক জল, এতটা করে জল পেরিয়ে রাস্তা থেকে এসেছি, তারপর এখানে এসে এত জল, খুবই সমস্যা। রাস্তার যা পরিস্থিতি বাইরের এবং হসপিটালের সামনে, কার্ডিওলজির সামনে যে পরিস্থিতি রয়েছে, চারিদিকে জল জমে রয়েছে। ডাক্তার দেখাতে পারলেন না মেদিনীপুর থেকে এসে? কেন পারলেন না? জলের জন্য গাড়ি আসতে লেট করলো, ট্রেন লেট করলো, এই কষ্ট হচ্ছে। আর কি করব, আমাদের এরকম ভাবেই তো চলতে হচ্ছে। এখানকার যারা মানুষজন রয়েছেন তার মধ্যে তারা পরিষেবা নেওয়ার চেষ্টা করছেন। গাইনিতেও কিন্তু জল রয়েছে, যে ভেতর পর্যন্ত এখানে জল। এখানে গাইনি ওপিডি, সে গাইনি ওপিডি বন্ধ করে দিতে হয়েছে। গাইনি ওপিডি, এখানকার যে ভেতরের যে অংশটা গাইনি ওপিডি, সেখানে পর্যন্ত জল, আর সেখানে পর্যন্ত জল। ওয়ার্ডগুলো দেখো, খাটের পায়া কার্যত জলের ভেতরে রয়েছে। খাটের পায়াগুলো
খাটের পায়গুলো এখানে রোগীদেরকে সরানো হয়েছে। প্রসূতি মায়েরা কোথায় গেলেন? উপরে আছে, এখানে থাকবে না প্লিজ। এই একটা রোগীকে এখানে রাখা গেল না না, এখানে জল আছে, কি করে রাখবে? প্রসূতি মায়েদের যে বেড, সেই বেডগুলো খালি অবস্থায় রয়েছে। পেশেন্টকে তো সব উপরে তুলে নিয়ে চলে যাচ্ছে, এখানে দাঁড়াবার জায়গা নেই, এখন এক হাঁটু করে জল আছে। পরিস্থিতিটা যেন সামাল দেওয়া যেন হয় তাড়াতাড়ির মধ্যে। রোগীদের কি অবস্থা দেখছে, নিচ থেকে ওপরে ট্রান্সফার করতে হচ্ছে, ওই উন্নত মানের যেন হয়। তারা উঠতে পারছে না বেচারারা, তা সত্ত্বেও তাদেরকে ওই টিচারে বসে উপরে নিয়ে যেতে হচ্ছে। सुबह के टाइम में डॉक्टर भी नहीं था, बहुत प्रॉब्लम हो रहा था एडमिट करने में। আমি সকাল থেকে কোনো রকম পাচ্ছিলাম না, মানে আমাদের অ্যাম্বুলেন্স। তো শেষকালেই দাদারা এলো, অ্যাম্বুলেন্স মানে শ্যামবাজার থেকে এলো, তারা প্রায় 1.5 ঘন্টার ওপরে এসছে এবং প্রতিটা রাস্তা, প্রতিটা মোড়ে জল আছে, পুরো ভরে আছে, কোমর থেকে মাথা পর্যন্ত জল। মানে আমি কিভাবে আজকে বাচ্চাকে নিয়ে এসেছি আমি কল্পনা করতে পারবো না, মানে বোঝাতে পারবো না দাদা। কি পরিস্থিতিতে তারা যুঝছেন, কিভাবে তারা হাসপাতালের পরিষেবা পাওয়ার জন্য কি ধরনের পরিস্থিতি, কি ধরনের প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে হাসপাতালে পৌঁছচ্ছেন। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। সত্যি এর অভিজ্ঞতা এর আগে আমাদের কোনো দিন হয়নি, কিন্তু শুধু কি অভিজ্ঞতা, এক্ষেত্রে তো মৃত্যু মিছিল আমরা দেখছি, একের পর এক মৃত্যু। কলকাতায় জমা জলে তড়িদাহত হয়ে মৃতের সংখ্যা এই মুহূর্তে 8। শেক্সপিয়ার সরণিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোটেল কর্মীর মৃত্যু, নেতাজি নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফল বিক্রেতার মৃত্যু, ইকবালপুরে প্রৌঢ়, বেনিয়াপুকুরে পথচারীর মৃত্যু, বালিগঞ্জ প্লেসে একজনের মৃত্যু, কালিকাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু, বেহালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারখানার কর্মীর মৃত্যু, হরিদেবপুরে জেনারেটরে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত 8, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পর মৃত্যু, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। সিএসসির ভূমিকায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। কলকাতার মৃত্যুর জন্য সিএসসিকে দায়ী করলেন মমতা। এখানে ব্যবসা আধুনিকীকরণের কাজ, রাজস্থানে মৃত্যুর দায় সিএসসিকে নিতে হবে। জরুরি ভিত্তিতে কর্মী নামাক সিএসসি, এখানে আধুনিকীকরণের কাজ করছে না। এতগুলো প্রাণ গেল, এটা দুর্ভাগ্যজনক। মৃতদের পরিবারের একজনকে চাকরি দিক সিএসসি। বিদ্যুৎ দপ্তরকে সিএসসির সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে বিধেছেন অধীর রঞ্জন চৌধুরীও। এটা বাংলার মুখ্যমন্ত্রীর পুরনো অভ্যাস, বিপদ আপদ যখনই হয় প্রকৃতির উপরে আর নিজের দায়িত্ব তিনি ঝেড়ে ফেলতে পটু, আমরা সবাই জানি। যখন আবহাওয়া দপ্তর বারবার করে সতর্ক করেছে যে পুজোর আগে বৃষ্টি হবে, নিম্নচাপ হবে, তখন এই কলকাতা কর্পোরেশন, এখানকার মেয়র প্রতিদিন মানুষকে ভরসা দিয়েছে, আশ্বস্ত করেছে যে কোনো চিন্তা নাই, সব ঠিক হয়ে যাবে, একটু রোদ উঠলেই সব ঠিক হয়ে যাবে। আজ এখানকার মেয়র আর বাংলার মুখ্যমন্ত্রী কি বলবেন? বিরোধীরা সরব। এই যে মৃত্যু, 8 জনের মৃত্যু, তার দায় সিএসসির ওপর চাপিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, সিএসসি কি বলছে? সিএসসি কিন্তু এই দায় নিতে চায়নি। শান্ত ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন সিএসসির ঠিক কি বক্তব্য। শান্ত, দেখো, সিএসসির তরফে একটা বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে যে আমফানের পর যে এসওপি তৈরি করা হয়েছিল সেই এসওপি প্রতিটি ক্ষেত্রে মান্যতা দেওয়া হয়েছে। একই সাথে অতিরিক্ত কর্মী নামানো হয়েছে। যেহেতু এই বর্ষার কথা বা এই ভারী বর্ষণের কথা আগে থেকে আবহাওয়া দপ্তর জানিয়েছিল, সেই কারণে কিন্তু সিএসসি সতর্ক ছিল বলেই জানানো হলো সিএসসির তরফে। এমনকি যেখানে যেখানে কর্মী নিয়োগ বা কর্মী রাখার কথা সেই পরিমাণ কর্মী রাখা হয়েছিল, কিন্তু যেটা প্রাকৃতিক দুর্যোগ সেটা কারোর হাতে নেই। যে ঘটনা ঘটেছে তাতে যা করার তা করা হবে বলেও সিএসসির কর্তা জানিয়ে দিয়েছেন। তবে একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন যে এই শুধুমাত্র যে এই মৃত্যুর পেছনে শুধু সিএসসির গাফিলতি ছিল তা কিন্তু নয়, এর পেছনে কিন্তু অন্য কারণও ছিল। স্বাভাবিকভাবে কোথাও একটা মনে করা হচ্ছে যে হুকিং, যেমন কলকাতা জুড়ে হুকিং বারবারন্ত হয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় তার বেরিয়ে রয়েছে, দুর্গাপুজোর জন্য একাধিক কাজ করা হয়েছে বিদ্যুতের, সেই তারগুলো ছিঁড়ে পড়ে রয়েছে, সেই সবকে দায়ী করার চেষ্টা করেছে সিএসসি কর্তৃপক্ষ। আর সেটা কিন্তু মূলত পরোক্ষে বুঝিয়ে দিয়েছে যে সিএসসি নজরদারি রেখেছিল, কিন্তু এগুলো অন্যতম কারণ হতে পারে, সেটা মূলত তদন্ত করে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী যেহেতু সিএসসিকে কাঠগড়ায় তুলেছে, তাই সিএসসি কিন্তু অত্যন্ত সঠিকভাবে তার উত্তর দিয়েছে, কারণ সিএসসি মনে করেছে যে উত্তর দেওয়াটা এইখানে প্রাসঙ্গিক হওয়া দরকার, কারণ সিএসসি যে কর্তব্য, যে দায়িত্ব, যে 8টা কেস আমরা এখনো পর্যন্ত আমাদের তো সাইটে কোনো একটা জায়গা থেকে ইনফরমেশন পেলে আমরা সেই সাইটে আমাদের ইনভেস্টিগেশনটা করে এসে তবে আমরা বলি, মানে জেনারেলি আমরা তার আগে কথা বলি না, সেইটুকুই বলি।
তো আমরা যেটুকু দেখেছি সেটা হচ্ছে যে এই 8টা যেটা ঘটেছে সেখানে 5টা হয়েছে কনজিউমারের নিজস্ব, মানে তার ইনস্টলেশনের ওয়্যারিং থেকে, মানে এটাতে মানে সিএসসির ইয়ে নয়, এটা তার নিজস্ব বাড়ির মধ্যে তার ওয়্যারিং তার ইয়ে থেকে হয়েছে। আর 2টো হয়েছে স্ট্রিট লাইট পোস্ট থেকে, একটা হয়েছে ইয়ের থেকে, একটা কিয়স্ক যেটা সিগন্যালের কিয়স্ক, সেই কিয়স্ক থেকে হয়েছে। এইটা আমাদের প্রাইমা ফেসি ইয়ে দেখেছি আমরা। মুখ্যমন্ত্রী বলেছেন খোলা তার থাকছে, এই দায়িত্বটা কার? খোলা তার নেই, খোলা তার কেউ কোথা থেকে বললো? দেখুন, কলকাতায় ক্লাউড ব্রাশ এবং প্রচন্ড পরিমাণ দুর্যোগ দুর্ভোগ, কিন্তু এই মহাপ্রলয়ের মধ্যেও শ্রীভূমিতে ঠাকুর দেখার ধুম। ছবি দেখাচ্ছি আপনাদের। প্রবল দুর্যোগেও জল ঢেলে শ্রীভূমিতে ঠাকুর দেখার ভিড়, বাঁধ ভাঙা ভিড়। দেখুন শ্রীভূমির ছবি। দুর্যোগও জল ঢালতে পারল না ঠাকুর দেখার উৎসাহে। এই মুহূর্তে দীক্ষা ভূঁইয়া শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে রয়েছে, সেখানকার ছবি আমাদের সামনে তুলে ধরবেন। দীক্ষা, কথা বললে এতটা জল ঠেলে এই দুর্যোগের মধ্যেও এরা মণ্ডপ প্রতিমা দর্শনে এসেছেন। শুধু এসেছেন বললে হবে না, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। কেউ বিহার থেকে এসেছেন, কেউ বাক্সারা থেকে এসেছেন, বাচ্চাকে নিয়ে এসেছেন, কেউ বয়স্করা এসেছেন। এবং আমরা ছবিটা একটু দেখাতে বলবো, মণ্ডপের এখান থেকেই দেখাতে বলবো, কারণ জলটা আমরা যেহেতু দেখাবো যে কি পরিমাণ লোক এখনই এই বৃষ্টির, যে আমরা দেখেছি আমাদের যারা অফিস যাত্রী তাদেরই নিত্যযাত্রী, তাদের আজকে প্রচণ্ড আমাদের হ্যারাস্ট হয়েছে আমরা অফিস আসতে, সেখানে এখানে কিন্তু ঠাকুর দেখতে চলে এসেছেন। এবং একটু কথা বলবো। আচ্ছা, একটা কথা বলার ছিল আজকে আপনার সাথে, যে গতকাল থেকে একটু এখানটা আসেন, যে গতকাল থেকে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে কলকাতায় প্রচুর জায়গায় জল জমে গেছে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম থেকে আপনারা ঠাকুর দেখতে এসেছেন, জল ঠেঙে কোনো মানে হয়নি? প্রচন্ড জল, তার জন্য আমি টোটো ঠিক করে, টোটো রিজার্ভ করে তাই এসেছি। কিন্তু সেখানে জলও তো টোটো জল জল, এই তো জামা কাপড় তুলে আসতে হচ্ছে সব। কেন? ঠাকুর দেখার জন্য। ঠাকুর না দেখ, মানে বৃষ্টি অগ্রাহ্য করে, জল অগ্রাহ্য করে ঠাকুর দেখা, বাচ্চাকে নিয়ে মাকে দেখতে আসা। মাকে দেখতে আসার জন্যই অনেকেই দেখছো। আমি মণ্ডপের ভেতরে একটু ঢুকবো, এবং মণ্ডপের ভেতরে ঢুকলেই দেখতে পাবে যে ভিড়টা অলরেডি শুরু হয়ে গেছে। দুপুরে সকাল থেকে যেটা 1-2 আসছিলেন, দুপুরের পরে কিন্তু মণ্ডপের ভেতরে দেখতে পাচ্ছি প্রচুর এখানে কিন্তু লোকজন অল্পের মধ্যে চলে এসছেন। বাক্সার থেকে যিনি এসছেন তিনি বাইকে এসছেন, বাইকে প্রায় জল উঠে গিয়েছিল, তারপরেও কিন্তু তারা এসছেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করা ছিল, আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপরে আপনারা কি করে এসছেন? বাবা আছে আমার। এত বৃষ্টিতেও আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে নয়াটি। আপনারা সেখান থেকে এখানে বৃষ্টিতেও দেখতে এসেছেন? হ্যাঁ, পুরো পরিবার নিয়ে? হ্যাঁ, পরিবার, বড় ছেলে, ছোট ছেলে, ইনি হচ্ছেন বিয়াইন। জল জমেছে, আপনাদের কি তো ভয় হলো না? তাও বললাম যে ফাঁকা তো হবে, জল হবে, লোক ভিড় তো কম হবে। পুজোর ভিড় কম হবে, কারণ আমরা শ্রীভূমি জানি যে হারে পুজোর ওখানে ভিড় হয়, সেই জায়গায় দাঁড়িয়ে মণ্ডপটাকে ভালোভাবে দেখার জন্য তারা আজকে জল ভেঙেও পর্যন্ত বুঝতেই পারছি। দীক্ষা, আপাতত তোমাকে ধন্যবাদ, নজর থাকবে আমাদের এদিকেও। बिहार থেকে? यस, एक्चुअली इतने दूर से आई हूँ, और अगर इतना भी नहीं किया इस बारिश में तो ये तो बहुत अच्छा नहीं होगा ना। मैं पिछले बार आई थी तो मैंने साउथ कवर किया था, तो इस बार मेरा मन है कि मैं नॉर्थ और साउथ दोनों कवर कर लूँ। আমি রাত জেগেও ঠাকুর দেখতাম, কিন্তু এই শরীর খারাপ পায়ের জন্য রাত জাগি না, বেলায় বেলায় দেখেছি, দিনে দিন।